সবাইকে নমস্কার। দেখুন, মধ্যবিত্ত মানুষের কাছে গাড়ি কেনাটা না ওই উঠলো বাই কটক যাই এরকম নয়। গাড়ি কেনার কয়েক মাস আগে থেকে তাকে টাকা জমাতে শুরু করতে হয়। তিলে তিলে টাকা জমিয়ে তারপর সে যখন মনে করে যে এইবার আমি গাড়ি কিনতে পারবো, তখনই সে শোরুম যায়। শোরুমে গিয়ে গাড়ি দেখে, গাড়ির ফিচার্স দেখে, গাড়ির ভ্যারিয়েন্ট দেখে, দাম কত সেটা দেখে, কোন গাড়িটা তার জন্য অ্যাফোর্ডেবল সেটা দেখে। তো এগুলো এক একটা প্রসিডিওর। তো এই প্রসিডিওর মানে কি? টেস্ট ড্রাইভ করছে, গাড়িতে মানে বুকিং করছে, তারপর গাড়িটা লাস্ট টাকা দিচ্ছে, লোন নিচ্ছে, কি ইন্স্যুরেন্স নিতে হবে সেটা নিচ্ছে, কোন গাড়িটা কোন ভেরিয়েন্টটা তার জন্যে প্রপার হবে সেটা দেখছে। তো এগুলো সব কটা একটা প্রসিডিওর। তো এই প্রসিডিওরগুলোর মধ্যে যদি কিছু জিনিস আমরা ভুল করে ফেলি না, তার খেসারতটা ভবিষ্যতে মানে গাড়ি কেনার পর আমাদের দিতে হয়। আর তখনই আপনার যে কষ্টার্জিত অর্থ, মানে যে টাকাটা আপনি রোজগার করেছেন, যেটা গাড়ির পেছনে আপনি ইনভেস্ট করেছেন, সেই টাকাটা জলের মতো বয়ে চলে যায়। তো এই ভুলগুলো আমরা যাতে না করি ভবিষ্যতে, সেই জন্যই আজকের ভিডিওটা। গাড়ি কেনার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন যাতে আপনি ভবিষ্যতে তার খেসারত না দিতে হয়। তো প্রথম ভুল হচ্ছে এইটা, যে আপনি যখন কোনো শোরুমে যাচ্ছেন, শোরুমে গিয়ে দেখছেন প্রচুর গাড়ি আছে, 10-12টা গাড়ি আছে ওই কোম্পানির। এবার একটা পার্টিকুলার গাড়িতে ওরা বলছে যে 1 থেকে 1.5 লাখ টাকা ডিসকাউন্ট দেবো। এবং শুধু তাই নয়, গাড়িটা যদি আপনি কিনে নেন তাহলে 10,000 টাকার অ্যাসেসরিজ আপনাকে ফ্রি দেওয়া হবে। এবার আপনি তো ভাবলেন যে বাহ, বেশ ভালো, গাড়িটা কিনে নেওয়া যেতে পারে। আপনি বুকিং করে নিলেন, গাড়ি কিনেও ফেললেন। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ভুল হয়ে যায় আমাদের। কারণ যে গাড়িটায় কোম্পানির তরফ থেকে অফার দেয়া হচ্ছে, জানবেন যে সেই গাড়িটা হয়তো আগামী 1 বছরে বা 1.5 বছরে ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট 1 বছরের মধ্যেও ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ডিসকন্টিনিউ হয়ে গেলে সেই সমস্ত গাড়ির পার্টস পাওয়া একটু মুশকিল হয়ে যায়। আমি বলছি না পাওয়া যায় না, কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হয়। ধরুন আপনার গাড়িটা আপনি কেনার 3 মাস বা 4 মাস পরে ডিসকন্টিনিউ হয়ে গেল। ইনিশিয়ালি আপনি কিছু বুঝতে পারবেন না, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ঠিক চলবে। কিন্তু 4-5 বছরের পর থেকে যখন আপনি গাড়িটা রাখবেন, তখন দেখবেন যে ওই পার্টসটা ওদের কাছে অ্যাভেলেবেল নেই। তো ওরা বলবে আপনি গাড়িটা রেখে যান, কিংবা গাড়িটার যে পার্টসটা আপনার দরকার সেই পার্টসটা আপনি অর্ডার করে দেন। সেই পার্টসটা যখন আসবে তখন আমরা আপনাকে ফোন করে দেবো, আপনি গাড়ি নিয়ে এসে লাগিয়ে দেবেন সেই পার্টসটা। তো এইরকম একটা জিনিস চলতে থাকে। আমি বলছি না এই ব্যাপারগুলো চালু গাড়ির ক্ষেত্রে হয় না, কিন্তু ডিসকন্টিনিউড গাড়ির ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। তো এই ঝামেলাটা আপনি পোহাবেন কেন? আপনি তো আপনার টাকা দিয়েই গাড়ি কিনছেন, অন্যের টাকা দিয়ে তো গাড়ি কিনছেন না। আর এরকম ডিসকাউন্টেডওয়ালা গাড়ি কিনলে কিন্তু ভবিষ্যতে আপনার প্রবলেমই হবে। সুতরাং এই জিনিসগুলো থেকে আপনি একটু সাবধানে থাকবেন। আর এটা দেখার উপায় হচ্ছে কি, যখনই আপনাকে বলবে না যে এরকম একটা গাড়ি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, সেই পার্টিকুলার গাড়ির লাস্ট 6 মাসের সেল দেখবেন, যে কীরকম সেল হচ্ছে গাড়িটা, কীরকম বাজারে কাটছে। কারণ জানবেন যে বাজারে যদি এই গাড়িটার সেল লাস্ট 5 মাস, 6 মাস বা 3 মাসে কম হয়ে যায়, তাহলে জানবেন যে ভবিষ্যতে আপনি যখন গাড়িটা কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, তখন ওই গাড়িটার পার্টসও পেতে অসুবিধা হবে। কারণ গাড়িটাই তো কম সেল হয়েছে, কোম্পানি তো পার্টস আনাবে না। সুতরাং এটা হচ্ছে প্রথম ভুল। সেকেন্ড যে ভুলটা, সেটা আমি নিজে করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করি। আমার গাড়ির দাম ছিল প্রায় 9.5 লাখ টাকার মতো। তো আমি 3.5 লাখ টাকা জোগাড় করেছিলাম, ঠিক আছে, আমার অ্যাকাউন্টে ছিল। আর 6 লাখ টাকার মতো আমি লোন নিয়েছিলাম। তো 9.5 লাখ টাকা দিয়ে গাড়ি কেনা হয়ে গেল। এবার গাড়িটা কেনার পর আমি রিয়েলাইজ করলাম যে গাড়িতে তো অ্যাসেসরিজ লাগাতে হবে। এবার অ্যাসেসরিজ লাগাবার পয়সা কোথায়? আমি যে সিট কভার লাগাবো, ফ্লোর ম্যাট লাগাবো, এই সমস্ত জিনিসগুলো, তারপর ওই যে সেন্সার, পার্কিং সেন্সার, ক্যামেরা, এগুলো যে লাগাবো, আমার গাড়িতে তো এগুলো মানে ফ্যাক্টরি ফিটেড আসতো না, লাগাতে হয়েছিল। তো এইগুলো যখন লাগাবো তখন আমার কাছে পয়সা কোথায়? সেই পয়সাটা নেই। সুতরাং আমাকে 1-1.5 মাস অপেক্ষা করতে হয়েছিল, বা 2 মাসের মতো অপেক্ষা করতে হয়েছিল। অপেক্ষা করে আমাকে এই অ্যাসেসরিজগুলো পরে কিনতে হয়েছিল। তো সেই জিনিসটা করবেন না। আপনার ক্ষেত্রে আপনি যখন গাড়ি কিনবেন, ধরুন 10 লাখ টাকার গাড়ি, তো আপনি 4 লাখ টাকা ডাউন পেমেন্ট করলেন, 50,000 টাকা নিজের কাছে রাখবেন, 6 লাখ টাকা ধরুন আপনি লোন নিলেন। তো এই 50,000 টাকা যেটা রাখলেন, সেইটা দিয়ে আপনি চেষ্টা করবেন পরবর্তীকালে যখন কোনো অ্যাসেসরিজ মানে লাগাবেন, তখন সেটা ইউটিলাইজ করার জন্যে। হয়তো 50,000 টাকা লাগবে না, কিন্তু হাত খালি করে গাড়ি কিনবেন না, বক্তব্য এটাই আর কি। 3 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনার পাড়ায় ধরুন কালীন ভাইয়া থাকে। এবার কালীন ভাইয়া রোজ একটা স্করপিও S11 করে যায়, কাজে যায়, আবার ফিরে আসে। ওর যে ছেলে মুন্না, সেও একটা জিপ গাড়ি করে যায় কাজে, আবার ফিরে আসে। এবার স্করপিও গাড়ি আপনার মনে হলো বাহ, বেশ ভালো গাড়ি, তো স্করপিও গাড়িটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, কালীন ভাইয়া ইউজ করে, আরও রাস্তাঘাটে আমি দেখেইছি স্করপিও গাড়ি ইউজ হতে, তো আমিও একটা স্করপিও গাড়ি নিই নি। কিন্তু আপনি এটা ভাবুন যে আপনি কলকাতা শহরে থাকেন, বা এমন একটা শহরের মধ্যে থাকেন যেখানে যানজট বেশ ভালো আছে,
শহরের মধ্যে আপনি যখন কোনো বাজার এরিয়ায় যাচ্ছেন তখন সেখানে পার্কিং পাবেন না। ওই অত বড় গাড়ি পার্কিং করার মতো জায়গা কেউ আপনাকে দেবে না। আমি নিজেই যখন আমার সিদান গাড়ি নিয়ে স্প্ল্যানেডে যাই, পার্কিং করার জায়গা পাই না। সুতরাং আমি বেশিরভাগ ক্ষেত্রে স্প্ল্যানেড যাই ওই মেট্রো করে। আমার বাড়ির কাছেই যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, ওখান থেকে আমি স্প্ল্যানেড চলে যাই। আবার যখন ফিরি তখন ট্যাক্সি করে ফিরি বা মেট্রো করে যতীন দাস পার্কে চলে আসি। গাড়ি আমি ইউজ করি না অ্যাটলিস্ট স্প্ল্যানেড যাওয়ার জন্য। সুতরাং এই একটা প্রবলেম হবে আপনার। হ্যাঁ, আমার ক্ষেত্রে প্রয়োজনটা অন্য ছিল যে আমাকে কিছু জিনিসপত্র সবসময় নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয়, মেদিনীপুর যেতে হয়, সেই জন্য আমার সিদান গাড়িটা দরকার। কিন্তু আপনার ক্ষেত্রে ওই যে স্করপিও গাড়িটা, সেটা শুধুমাত্র ওই লোকটা যে বাইং ডিসিশনটা নিয়েছে সেইটাকেই নিজের মাথার মধ্যে বসিয়ে নিয়ে আপনি স্করপিও গাড়িটা কিনলেন, সেটা ঠিক হবে না। আপনার প্রয়োজনটা আপনি রিয়েলাইজ করুন যে আপনি যে গাড়িটা কিনবেন সেটা কতটা রাস্তায় বেরোবে, বড় রাস্তায় কতটা যাবে। শহরের মধ্যেই যদি চলে তাহলে ওই যে এসইউভি গাড়িগুলো আছে সেগুলো তো বডি রোল আছে, সেই বডি রোল নিয়ে আপনি শহরের মধ্যে চলতে পারবেন তো? আপনার একটা হ্যাচব্যাক হলেই চলে যাবে। কেন অত বড় গাড়ি কিনতে যাচ্ছেন? তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম নয় যে এসইউভি গাড়ি আপনার লাগবে না, প্রপার এসইউভি আপনার লাগতেই পারে, কিন্তু যেখানে হ্যাচব্যাকে কাজ চলে যাচ্ছে সেখানে এসইউভি এমইউভি এদিকে যাবেন কেন? আর ফোর্থ ভুল সেটাই আমরা করি। ধরুন দেখছি যে আমার কাছে একটা 5 সিটার গাড়ি যেটার দাম 12 লাখ টাকা, এটাই আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনি দেখলেন যে আরে 12 লাখ টাকায় একটা 7 সিটারও পাওয়া যাচ্ছে, তাহলে আমি 7 সিটার নেবো না কেন? 5 সিটার যদি 12 লাখ টাকায় পাওয়া যায়, 7 সিটার 7খানা সিট যদি সেম 12 লাখ টাকায় পাওয়া যায়, তাহলে আমি 7 সিটার গাড়িটাই নেবো। কিন্তু এইখানেও আমরা করে ফেলছি ভুল। 7 সিটার গাড়িটার সাইজে বড়, সেটা বেশি জায়গা নিয়ে দাঁড়াবে, তার উপর আবার সেই গাড়িটার মেনটেনেন্স বেশি হবে, কারণ ওই গাড়ির তেল তো বেশি খাবে। 7 সিটার গাড়ি মানেই তেল একটু বেশি খেলো 5 সিটার গাড়ির থেকে। তারপর আবার ওই গাড়িটা কোথাও পার্কিং পাবেন না, লম্বা গাড়ি, এই সমস্ত প্রবলেমগুলো হয়। সুতরাং যে গাড়িতে আপনি স্টিক করে আছেন, আপনার প্রয়োজন যেটা, সেই গাড়িটা নিন। এবার ধরুন আপনি গাড়ি সিলেক্ট করেই ফেলেছেন, ধরুন আপনি 5 গাড়ি সিলেক্ট করে ফেলেছেন, 5 কিনবেন। এবার 5 গাড়ির কোন ভেরিয়েন্টটা কিনবেন? আপনার মনে হলো যে আমি হায়েস্ট মডেলটা কিনবো। এবার টপ মডেল যেটা আছে সেই টপ মডেলে আইআরএ কানেক্টেড কার টেকনোলজি আছে, যেখানে ওই যে জিও ফেন্সিং, ডোর ওপেনিং, তারপর লাইভ লোকেশান, এই সমস্ত জিনিস শেয়ার করা যায় বা জানতে পারা যায় আপনার মোবাইল থেকে। কিন্তু আপনার মনে হচ্ছে যে সেই যে ফিচারটা, সেই ফিচারটা আপনার নাও কাজে লাগতে পারে, তাহলে 5-এর টপ মডেলটা আপনার কেনার দরকার কি? আইআরএ কানেক্টেড কার টেকনোলজি একটা ইম্পর্ট্যান্ট ফিচার, কিন্তু সেটা জরুরি নয় যে আপনাকে নিতেই হবে। সুতরাং তার থেকে যে নিচের মডেল, যেখানে আইআরএ কার কানেক্টেড টেকনোলজি নেই, সেরকম ভেরিয়েন্ট কিনে নিন। আপনার দামটাও কম পড়লো, টাকাও কিছুটা বাঁচলো আপনার, আর যে দরকার ছিল, প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটাও মিটে গেল। সুতরাং এটাও আমরা ভুল করে ফেলি যে টপ মডেল কিনে ফেলি। যে ফিচার্সগুলো আমাদের দরকার নেই সেই ফিচার্সগুলো আমার গাড়িতে আছে, কিন্তু আমি তো ইউটিলাইজ করছি না, আমার দরকারটা কি? সুতরাং এটা হচ্ছে আরেকটা ভুল। এবার আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে আপনাকে, যে গাড়ির সেফটি ফিচার্স কী আছে। গাড়ির যে বেস মডেল আছে সেই বেস মডেলে হয়তো 2টো এয়ারব্যাগ দিচ্ছে, গাড়ির যে টপ মডেল আছে তাতে হয়তো 6টা এয়ারব্যাগ দিচ্ছে। আবার গাড়ির যে টপ মডেল আছে এবার টপের থেকে যে বিলো মডেলটা আছে তাতে হয়তো অ্যাডাস ফিচার্স দিচ্ছে, কিন্তু বেস মডেলে হয়তো আপনার অ্যাডাস ফিচার নেই। সুতরাং সেই জিনিসগুলো আপনি দেখে নেবেন যে অ্যাডাস টেকনোলজি বা অ্যাডাস ফিচার আপনার কাজে লাগবে কি না। 2টো বা 6টা এয়ারব্যাগ আপনার কোনটা বেশি প্রয়োজন? যদি মনে হয় যে আপনার জন্য 6টা এয়ারব্যাগ বেশি জরুরি, তাহলে আপনি হায়েস্ট মডেল কিংবা তার নিচের মডেল যেখানে 6টা এয়ারব্যাগ পাওয়া যায় সেই রকম টাইপের মডেলগুলো নেবেন। সুতরাং এই জিনিসটাও আপনাকে দেখে নিতে হবে গাড়ি কেনার সময়। গাড়ি কেনার আগে আপনাকে একটা হিসেব করে নিতে হবে, জানেন, যে গাড়িটা মাসে কত চলবে। ধরুন প্রত্যেক দিন এটা 60 কিলোমিটার চলছে, তাহলে 30 দিনে রাফলি 1500 থেকে 1800 কিলোমিটারের মতো চলবে। তো 1800 কিলোমিটার যদি মাসে চলে বা 2000 কিলোমিটারের কাছাকাছি যদি মাসে চলে, তাহলে কি পেট্রোল গাড়ি কেনাটা আপনার ক্ষেত্রে যুক্তিযুক্ত হবে? নাকি ডিজেল গাড়ি কিনবেন? নাকি ডিজেল গাড়িতে ডিপিএফ ইস্যু আছে বা ডিপিএফ রিজেনারেশন যে সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে তার জন্য আপনি পেট্রোল উইথ সিএনজি কিনবেন? তো সেই জিনিসটা আপনার দেখা দরকার, সেই ক্যালকুলেশনটা আপনার করা দরকার যে পেট্রোল উইথ সিএনজি যদি কেনেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনি বেশি সাশ্রয় করতে পারবেন। তো সেই জিনিসটা আপনার দেখা দরকার। এছাড়া যে গাড়িটা কিনছেন সেই গাড়িটা আপনার গ্যারেজে ঢুকবে কি না, গ্যারেজ স্পেস অতটা আছে কি না। যদি আপনার নিজের গ্যারেজ না থাকে তাহলে যেখানে গাড়িটা রাখবেন, অন্য লোকের যদি গ্যারেজ ভাড়া নেন, তাহলে সেই গাড়িটা ওখানে ঢুকবে কি না, সব জিনিসটাই আপনাকে দেখে নিতে হবে। তো গাড়ি কেনার পরে কিন্তু এই ডিসিশনগুলো আর নিতে পারবেন না, তখন আপনি ভুল করে ফেলবেন। এবার আরেকটা ভুল আমরা কীরকম মেজার করে থাকি দেখুন। আমরা কোনো শোরুমে গেলাম, সেলস রিপ্রেজেন্টেটিভ বললো যে স্যার আপনি গাড়ির টেস্ট ড্রাইভ করবেন, আপনি বললেন হ্যাঁ করব। এবার টেস্ট ড্রাইভ আপনাকে করাবে হাই রোডে,
লম্বা যে রাস্তা আছে, অনেকখানি স্ট্রেচ আছে, সেই রাস্তায় আপনাকে টেস্ট ড্রাইভ করাবে। সেখানে আপনি তো গাড়ি বেশ জোরে ছোটালেন, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর গিয়ার দিয়ে বিশাল জোরে গাড়িটা ছোটালেন। সুতরাং আপনার খেয়াল রইল না যে গাড়িটায় ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলেটার কীরকমভাবে কাজ করে, ওই যে কম্বিনেশনটা আছে, ক্লাচটা কতটা ভেতরে যায়, ব্রেকটা কীরকমভাবে ধরে, অ্যাক্সিলেটারটা কীরকমভাবে ওঠে, গিয়ারটা কত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হচ্ছে, সেই সব কিছুই আপনি দেখলেন না। গাড়িতে যে সমস্ত টেকনোলজিগুলো আছে ভালো করে জানলেনই না। বড় রাস্তার মধ্যে হু হু করে চালিয়ে গেলেন, ঘুরে টুরে চলে এলেন, দিয়ে বললেন গাড়ি খুব ভালো, গাড়িটা নেওয়া যেতে পারে। এইখানেই হয়ে যাচ্ছে ভুল। সব সময় টেস্ট ড্রাইভ করবেন একটা ভিড় রাস্তার মধ্যে, ক্যাওস রাস্তা, হ্যাঁ, যেখানে গাড়িটা মানে খুব আস্তে আস্তে এগোবে, যেখানে আপনাকে ক্লাচ টিপে অনবরত গিয়ার চেঞ্জ করতে হবে, ব্রেক প্রেস করতে হবে, এই সমস্ত জায়গাগুলোই আপনি বেছে নেবেন। এরকম বলা হয় যে মানে এটা অলিখিত ব্যাপার আর কি, যে আপনি যদি কোনো গাড়ি টেস্ট ড্রাইভের জন্য নেন তাহলে 20 মিনিট আপনি নিতে পারেন গাড়িটাকে বাজিয়ে দেখার জন্য। সোজা কথায় হাই রোডটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, হাই রোডে সব গাড়ি ভালো চলে, কিন্তু ভিড় রাস্তার মধ্যে আপনার কি কষ্ট হচ্ছে গাড়িটা চালাতে, গাড়িটাকে জানার থেকে আপনার নিজেকে জানাটা বেশি জরুরি। যে গাড়িটা যদি কিছু প্রতিকূল অবস্থায় পড়ে তাহলে আপনি কিভাবে বিহেভ করছেন, গাড়িটাকে ম্যানেজ করতে পারছেন তো, ঠিক করে চালাতে পারছেন তো, আপনি কমফোর্টেবল তো গাড়িটা চালাতে, সেই জিনিসটা মানে নিজের অ্যাসেসমেন্ট করাটা বেশি জরুরি। এবার আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিসে আসি, গাড়িটা যখন আপনি চয়েস করছেন না, তখন সবার আগে দেখবেন যে আপনার শোরুম তো ঠিক আছে, সার্ভিস সেন্টারটা ভাই কত দূরে। তো সেই সার্ভিস সেন্টারটা সম্পর্কে ভালো করে জেনে নিন যে কতটা কিলোমিটার আপনাকে গিয়ে গাড়িটাকে সার্ভিস করাতে হবে। যদি এরকম হয় যে আপনাকে 30 কিলোমিটার দূরে গিয়ে সার্ভিস করাতে হচ্ছে, সেই গাড়ি নেওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, আপনার গাড়ি 10-12 কিলোমিটার ম্যাক্সিমাম গিয়ে সার্ভিস করাতে হচ্ছে, সেটা না হয় মানা যায়, কিন্তু অত দূরে গিয়ে সার্ভিস করানোর কোনো যুক্তিকতা আমি খুঁজে পাই না। আর আরেকটা জিনিস হচ্ছে, সার্ভিস সেন্টারে আপনি গাড়িটা কেনার আগে একবার যান, গিয়ে যে সমস্ত পার্টসগুলো আছে, ওই গাড়ির যে পার্টসগুলো আছে সেইগুলো আপনি জানার চেষ্টা করুন, যে গাড়ির যে পার্টসগুলো সেগুলোর দাম কত, সেগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে আপনাকে কত টাকা গচ্চা দিতে হবে, সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আস্তে আস্তে জানতে থাকুন। কিংবা সার্ভিস সেন্টারে গিয়ে ওই রকম গাড়ি যে ইউজ করছে তার যে ওনার আছে তার সাথে কথা বলুন, কথা বলে আপনি নলেজ গেইন করতে থাকুন যে ওই গাড়িটা কী কী প্রবলেম দেয়, কীরকম রিয়েল টাইম মাইলেজ দিচ্ছে, তার যে পার্টস চেঞ্জ হয়েছে, কত টাকা খরচা হচ্ছে, এই সমস্ত জিনিস সম্পর্কে আগে থেকে একটু নলেজ নিয়ে নিন। তবেই কিন্তু আপনি আপনার যে পছন্দের গাড়িটা সেটা নেওয়ার সময় একটা ম্যাচিওর ডিসিশান নিতে পারবেন। এবার লাস্ট পয়েন্টটায় আসি, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আপনি ধরুন কোনো গাড়ি দেখতে গেছেন, আপনার স্ত্রীকে নিয়ে গেছেন, এবার আপনি গাড়ির ফিচার সম্পর্কে, গাড়ির প্রাইস সম্পর্কে, গাড়িতে কী কী টেকনোলজি আছে সেগুলো সম্পর্কে মানে ওয়েল ইকুইপড হয়ে গেছেন, ভালো মতো জেনে গেছেন। এবার যখন আপনি গাড়িটা দেখতে যাচ্ছেন বা দেখছেন, তখন সেলস রিপ্রেজেন্টেটিভও আপনার সাথে আছে। এবার ওয়াইফ ধরুন আপনাকে বা সেলস রিপ্রেজেন্টেটিভকে কোনো প্রশ্ন করলো, এবার আপনি চেষ্টা করবেন সেগুলোর উত্তর না দেওয়ার, আপনি জানেন হয়তো, কিন্তু আপনি উত্তরটা না দেওয়ার চেষ্টা করবেন। এই যে তুমি এটা জানো না, এই গাড়িতে এই ফিচার্স আছে, ওই ফিচার্স আছে, সেই ফিচার্স আছে, এতে এই আছে, ব্যাপক দারুণ গাড়ি, মানে সেলস রিপ্রেজেন্টেটিভের সামনে কখনো সেই গাড়ির প্রশংসাই করবেন না। আপনার বোঝানোর দরকারই নেই যে আপনি গাড়ি সম্পর্কে জানেন, বরং সেলস রিপ্রেজেন্টেটিভকে কথা বলতে দিন। আপনার ওয়াইফকে সেলস রিপ্রেজেন্টেটিভ কীরকমভাবে বোঝাচ্ছে সেটা আপনি লক্ষ্য করুন। সেলস রিপ্রেজেন্টেটিভ হয়তো আপনার স্ত্রীকেই বোঝাচ্ছে, কিন্তু আপনাকে কনভিন্স করতে পারছে তো, সেই জিনিসটা দেখুন। এবার অনেক সময় এরকম হয় যে আপনি ওভার এক্সাইটেড হয়ে গেছেন, গাড়ির সম্পর্কে বলে যাচ্ছেন, তখন কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে আপনাকে কনভিন্স করাটা অনেক ইজি হয়ে যায়, কিংবা আপনার স্ত্রীকে বোঝানোটা অনেক ইজি হয়ে যায়, সেইটা করতে দেবেন না। সবসময় সেলস রিপ্রেজেন্টেটিভকে এই মেসেজটা আপনি পাঠাতে থাকুন যে আপনি গাড়ি সম্পর্কে সেরকম ইন্টারেস্টেড নয়, অন্য কোম্পানির এই রকম গাড়িও আছে, সেই গাড়ি আপনি দেখছেন, সেই গাড়িই হয়তো কিনবেন, কিন্তু এই গাড়ির ফিচার্স সম্পর্কে জাস্ট আপনি জানতে এসেছেন, এই রকম একটা মানসিকতা নিয়ে যাবেন। তাহলেই কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ আপনাকে অফার সম্পর্কে বলবে, গাড়িতে কী কী ফিচার্স আছে সেটা সম্পর্কে বলবে। ইনফ্যাক্ট অনেক সময় সেলস রিপ্রেজেন্টেটিভরা এরকমও বলেন যে স্যার আজকেই লাস্ট ডেট, আজকের মধ্যে যদি আপনি বুকিং অ্যামাউন্ট দেন তাহলে আপনার 5,000 টাকা অফ পেয়ে যাবেন, মানে 5,000 টাকার অ্যাসেসারিজ আপনি ফ্রি পেয়ে যাবেন। ভাই, তোমার অ্যাসেসারিজ তুমি তোমার কাছেই রাখো, আমি না গাড়ি নেবো, না তোমার ফিচার্স নেবো, না তোমার অ্যাসেসারিজ নেবো, এটা বলে দিন। আপনার গাড়িটা বুকিং করতে কেন সেদিনই করতে হবে কেন? আমি 10 দিন বাদে করতে পারি, আমি 1 মাস বাদে করতে পারি, 2 মাস বাদে করতে পারি। আপনি ধরুন ওই দিন একটা বুকিং করেই ফেললেন, তারপর অন্য জায়গায় গিয়ে দেখলেন যে আরেকটা গাড়ি, তার ফিচার আরও বেশি,
মানে আরও বেশি ফিচার্স পাওয়া যাচ্ছে, আরও বেশি অ্যাডভান্স টেকনোলজিওয়ালা গাড়ি, অথচ গাড়ির দাম এই গাড়িটার মতোই। তখন আপনাকে একে বলতে হবে যে ভাই আমার বুকিং ক্যান্সেল করুন, টাকা ফেরত দিন। সেই টাকা ফেরত পেতে তো আপনার প্রবলেম হবে। তো এই সমস্ত জিনিসগুলো করবেন না। যেই বলবে আপনাকে লাস্ট ডেট, তখনই তাকে সোজাসুজি বলে দেবেন ভাই আমি লাস্ট ডেট অনেক দেখে এসেছি, আমাকে লাস্ট ডেট দেখাবেন না, আমি যখন গাড়িটা বুকিং করার তখনই করব, তখন যদি তোমার অফারটা চলে তবেই আমি বুকিং করব, এবার বলো। তো যাই হোক, আজকের ভিডিওতে এগুলি বলার ছিল যে আপনি গাড়ি কেনার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি অটোমোবাইল রিলেটেড ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, 2 হুইলাররা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।